বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের বিভিন্ন সৃজনশীল যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় থেকে। তো একটি প্রশ্ন হচ্ছে, এবিসি কোম্পানি লিমিটেড 2020 সালের 1 জানুয়ারি 1,80,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। আনয়ন খরচ 5,000 টাকা, ব্যয় 15%, সংস্থাপন ব্যয় 11,000 টাকা, আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 23,000 টাকা। এই তথ্য দেওয়া আছে। তো এক্ষেত্রে এই প্রশ্ন থেকে পরীক্ষায় বিশেষ করে আসতে পারে যন্ত্রপাতির অর্জন মূল্য কত, অথবা অবচয়যোগ্য মূল্য কত, বার্ষিক অবচয়ের পরিমাণ কত। তো এই জন্য আমরা প্রথমে যন্ত্রপাতির অর্জন মূল্য নির্ণয় করব। যন্ত্রপাতির অর্জন মূল্য হচ্ছে ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ কি হবে, যোগ হবে। যেহেতু এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 1,80,000 টাকা, ক্রয় মূল্য লিখব 1,80,000 টাকা। তার সাথে আনয়ন খরচ যোগ করব, ব্যাট হচ্ছে 15%। তো ক্রয় মূল্যের উপর হবে, ব্যাটটা কোন মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর আমরা 15% ধরব। ব্যাট 1,80,000 টাকার 15% হবে 27,000 টাকা। এরপর সংস্থাপন ব্যয় আছে 11,000 টাকা। তাহলে আমরা যদি এই খরচগুলো যোগ করি, ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2,23,000 টাকা। এটা হচ্ছে যন্ত্রপাতির অর্জন মূল্য, যন্ত্রপাতির কি অর্জন মূল্য পাচ্ছি। এরপর আমরা দ্বিতীয়তে আমরা অবচয়যোগ্য মূল্য নির্ণয় করছি। অবচয়যোগ্য মূল্য হচ্ছে সম্পদের অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব। তো অর্জন মূল্য তো আমাদের নির্ণয় হয়েছে, আর ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা অর্জন মূল্য 2,23,000 টাকা লিখছি। এ থেকে বিয়োগ করব ভগ্নাবশেষ মূল্য 23,000 টাকা, বিয়োগ করে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করছি। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে প্রত্যেক বছর অবচয় কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ আমরা 1 বছরের অবচয় নির্ণয় করলে তা প্রত্যেক বছরে সমপরিমাণ অবচয় কি সারণীতে বসিয়ে অবচয় সারণীও নির্ণয় করতে পারবো। তো এক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় হবে অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা কি করব, ভাগ করব। যেহেতু প্রশ্নে আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর, সেক্ষেত্রে অবচয়যোগ্য মূল্য আমরা নির্ণয় করেছি 2 লক্ষ টাকা। আর 2 লক্ষ টাকাকে আমরা 5 দ্বারা কি করব, ভাগ করব। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক বছরের অবচয় 40,000 টাকা আসবে। তাহলে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করলাম সরলরৈখিক পদ্ধতি। আমরা একটা বিষয় মনে রাখবো, ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যতীত অন্যান্য যে পদ্ধতিতে অবচয় নির্ণয় হবে, যেমন সরলরৈখিক পদ্ধতি অথবা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, এছাড়া উৎপাদন একক পদ্ধতি, কর্মঘণ্টা পদ্ধতি, সকল ক্ষেত্রে অবচয়যোগ্য মূল্যকে ভাগ হবে। আর সরলরৈখিকের ক্ষেত্রে আয়ুষ্কাল দ্বারা ভাগ হবে। যদি উৎপাদন একক পদ্ধতি হয়, মোট উৎপাদন একক দিয়ে ভাগ হবে এবং প্রত্যেক বছরের উৎপাদন একক দ্বারা গুণ হবে। কর্মঘণ্টা যদি থাকে, সেক্ষেত্রে অবচয়যোগ্য মূল্যকে কর্মঘণ্টার যোগফল দ্বারা ভাগ করব আর প্রত্যেক বছরের কর্মঘণ্টা দ্বারা গুণ করব। এছাড়া বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে যখন আমরা অবচয় নির্ণয় করব, অবচয়যোগ্য মূল্যকে বর্ষ সংখ্যার সমষ্টি দ্বারা ভাগ করব এবং বর্ষ সংখ্যা যে যত বছর থাকবে
প্রথম সর্বোচ্চ বছর দিয়ে গুণ এবং পরে ধারাবাহিকভাবে কমতে থাকবে। যেমন 5 বছর হলে অবচয়যোগ্য মূল্যকে বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ, এবং প্রথম বছর হবে 5, পরের বছর হবে 4, এরপরে হবে 3, 2, 1, এভাবে আমরা গুণ করে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হবে। তাহলে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের অবচয়যোগ্য মূল্য অবশ্যই নির্ণয় করা লাগবে। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যদি আমরা অবচয় নির্ণয় করি, সেক্ষেত্রে একটি সম্পদের পুস্তক মূল্যর উপর প্রারম্ভিক যে পুস্তক মূল্য থাকবে তার উপর অবচয় কী করব, ধার্য করব। আর অর্জন মূল্য প্রথম বছরে যত টাকা, পুস্তক মূল্য তত টাকা হিসাবে বিবেচনা করা হবে প্রথম বছরের জন্য। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অন্যান্য বছরে আমরা প্রারম্ভিক পুস্তক মূল্যের উপর কি অবচয় হার দ্বারা গুণ করে অবচয় নির্ণয় করব। ধারাবাহিকভাবে আমরা সেটা আলোচনা করব। এখন আলোচনা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিভাবে আমরা অবচয় সারণী করতে পারি। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণীর জন্য আমাদের কলাম সংখ্যা হবে 6টি। যেমন প্রথম আসবে বছর, এরপর অর্জন মূল্য আসবে বা প্রারম্ভিক মূল্য, অবচয়যোগ্য মূল্য, এরপর অবচয় অথবা বার্ষিক অবচয়, আর এরপর আসবে পুঞ্জীভূত অবচয়, সমাপনী পুস্তক মূল্য। তাহলে কলামের সংখ্যা হবে 6টি। এরপর আমরা সারির সংখ্যা হচ্ছে বছর 5 বছর আছে, আর শিরোনামের জন্য 1 বছর, একটি সারি হবে, মোট 6টি হবে। তাহলে আমাদের এখানে বছরের জন্য একটি, আর যেহেতু এখানে আয়ুষ্কাল 5 বছর, এর জন্য 5 বছরে আমরা কি করেছি, বিশেষ করে সারি করে নিয়েছি। তাহলে প্রথমে বছর লিখব 2020 সাল, 21, 2022, 2023, 2024। এরপর অর্জন মূল্য, সম্পদের আমরা অর্জন মূল্য নির্ণয় করেছিলাম 2,23,000 টাকা। সরলরৈখিক পদ্ধতি এবং অন্যান্য যত পদ্ধতি আছে, যেমন বিশেষ করে উৎপাদন একক, বর্ষ সংখ্যার সমষ্টি, সেক্ষেত্রে আমাদের অর্জন মূল্য কি এখানে সেম থাকবে। শুধু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের কি করতে হয়, সম্পদের কি প্রারম্ভিক পুস্তক মূল্যের উপর অবচয় ধার্য করতে হয়। আর অন্যান্য সকল পদ্ধতির ক্ষেত্রে কি আমরা অর্জন মূল্য কি করব, যত টাকা আছে তত টাকা লিখব। এরপর অবচয়যোগ্য মূল্য 2 লক্ষ টাকা, প্রত্যেকটি ঘরে কি থাকবে, সমান থাকবে। আর সরলরৈখিক পদ্ধতিতে যেহেতু প্রত্যেক বছরে অবচয় সমান, সেজন্য বার্ষিক অবচয় প্রত্যেক বছর কি থাকবে, সমান থাকবে। 40,000 টাকা আমরা নির্ণয় করেছি এখানে, প্রত্যেক ঘরে কি প্রত্যেক সালে আমরা 40,000 টাকা লিখেছি। এরপর পুঞ্জীভূত অবচয় নির্ণয় হবে, প্রথম বছরের অবচয় বসে যাবে এই অবচয়ের সাথে পরবর্তী বছরের অবচয় যোগ হবে। এই 40,000-এর সাথে 40,000 যোগ করলে হবে 80,000, এই 80,000-এর সাথে আবার 40,000 যোগ করলে হবে 1,20,000, আর 1,20,000-এর সাথে আবার 40,000 যোগ করলে 1,60,000, আর 1,60,000-এর সাথে 40,000 যোগ করে আমরা 2 লক্ষ নির্ণয় করেছি। তাহলে পুঞ্জীভূত অবচয় আমরা পারবো। এবার সমাপনী পুস্তক মূল্য নির্ণয় হচ্ছে অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করলে আমাদের সমাপনী পুস্তক মূল্য নির্ণয় হবে, অথবা পুস্তক মূল্য নির্ণয় হবে। তাহলে 2,23,000 থেকে যদি আমরা 40,000 বিয়োগ করি, থাকবে 1,83,000। 2,23,000 থেকে যদি আমরা 80,000 বিয়োগ করি, 1,43,000। 2,23,000 থেকে যদি আমরা কি করে এখানে 1,20,000 বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের কি থাকবে, 1,03,000 থাকবে। 2,23,000 থেকে 1,60,000 বিয়োগ করলে 63,000, আর 2,23,000 থেকে 2 লক্ষ বিয়োগ করলে 23,000 থাকবে। অর্থাৎ অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করলে আমরা কি পাবো, পুস্তক মূল্য পাবো। এখন পরীক্ষায় যদি আসে, সেক্ষেত্রে আমরা যদি 2,23,000 থেকে 40,000 বিয়োগ করি, 1,30,000 টাকা পাচ্ছি। আবার যদি ক্যালকুলেটরে আমরা 2,23,000 থেকে 80,000 বিয়োগ করি,
1,43,000 টাকা পাবো। এভাবে আমাদের সময় কি হবে, একটু বেশি যাবে। সেক্ষেত্রে আমরা ভিন্নভাবে করতে পারি। কীভাবে? প্রথম 2,23,000 থেকে 40,000 বিয়োগ করব। বিয়োগ করলে পাবো 1,83,000 টাকা। এই 1,83,000 থেকে যদি আমরা এই 40,000 আবার বিয়োগ করি, সেক্ষেত্রে পাবো আমরা কি 1,43,000 টাকা। 1,43,000 থেকে আবার 40,000 যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা পাবো 1,03,000। 1,03,000 থেকে 40,000 বিয়োগ করলে 63,000 টাকা। এই 63,000 থেকে যদি 40,000 টাকা বিয়োগ করি, 23,000 টাকা। সেক্ষেত্রে আমরা কম সময়ের মধ্যে অঙ্কটি সমাধান করতে পারবো। আশা করি এই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সারণী আমরা সবাই বুঝতে পেরেছি।